টর্কের লব্ধি বা রেজাল্টেন্ট অফ টর্ক নিয়ে আমরা এখন দেখব। এর মানে হচ্ছে আমরা একটা বস্তুর উপর যখন একটা বল প্রয়োগ করতাম যে কোনো একটা বিন্দুতে, তখন অন্য কোনো একটা ফিক্সড বা স্থির বিন্দু সাপেক্ষে ওই বস্তুর মধ্যে টর্ক তৈরি হতো। বাট আমি যদি কোনো একটা বস্তু নিয়ে তার মধ্যে একটা বল প্রয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করি, তখন কিন্তু প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদা টর্ক কাজ করবে। যেমন তুমি এখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছ, যেটা একটা নাট বল্টুর সাথে যুক্ত। তার মানে এই প্রান্তটা হচ্ছে তার সম্পূর্ণ ফিক্সড অবস্থা আছে, এবং তার আরেকটা প্রান্ত যেটা এটা একদম ফ্রি অবস্থা আছে। দ্যাট মিনস এটা ইচ্ছা করলেই ঘুরতে পারে। আমরা করলাম কি, রেঞ্জের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করেছি। তুমি ধরো না, আমাদের এখানে এই পয়েন্ট একটা আছে, এটার নাম ধরো হচ্ছে বি পয়েন্ট, এখানে এ পরিমাণ বল প্রয়োগ করেছি। এখানে একটা পয়েন্ট আছে ধরো সি পয়েন্টে F3 পরিমাণ বল প্রয়োগ করেছি। আবার এখানে একটা পয়েন্ট আছে ধরো ডি পয়েন্ট, এখানে আমরা F5 পরিমাণ বল প্রয়োগ করেছি। তারপরে এখানে আছে আমাদের ধরো ই পয়েন্ট আমরা F1 পরিমাণ বল প্রয়োগ করেছি। এবং ফাইনালি এখানে আছে ধরো আমাদের এফ পরিমাণ পয়েন্ট, এবং এফ পয়েন্টের মধ্যে আমরা F2 পরিমাণ বল প্রয়োগ করেছি। তো এই যে এখানে বি থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমরা আলাদা আলাদা বল আলাদা আলাদা ডিরেকশনে অ্যাপ্লাই করেছি। প্রতিটা বলের জন্য আলাদা আলাদা টর্ক বের হবে, এবং প্রত্যেকটা টর্কের যে ভেক্টর যোগফল সেটাকে আমরা টর্কের লব্ধি বলতে পারি। তার মধ্যে তুমি ধরে নাও আমাদের এখানে F4 পরিমাণ বলের জন্য টাউ4 পরিমাণ টর্ক তৈরি হয়েছে, F5 পরিমাণ বলের জন্য টাউ5 পরিমাণ টর্ক তৈরি হয়েছে, F1 পরিমাণ বলের জন্য টাউ1 পরিমাণ টর্ক তৈরি হয়েছে, আবার F2 পরিমাণ বলের জন্য টাউ2 পরিমাণ টর্ক তৈরি হয়েছে, এবং ফাইনালি F3 পরিমাণ বলের জন্য টাউ3 পরিমাণ টর্ক তৈরি হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে টর্কের লব্ধি বলতে আমি যদি বুঝি টাউ মানে হচ্ছে কি এই সমগ্র রেঞ্জের উপর যে টর্ক কাজ করবে তার মানটা। তাহলে তার মানটা কীভাবে বের করতে হয়? আসলে মান না, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশনটা বের করতে হয় প্রত্যেকটা বলের জন্য কাজ করা টর্কের ভেক্টর যোগফলের মাধ্যমে। দ্যাট মিনস আমাদের এখানে বসবে টাউ1 প্লাস বসবে হচ্ছে টাউ2 প্লাস বসবে টাউ3 প্লাস বসবে টাউ4, এভাবে চলতে থাকবে অনেক দূর পর্যন্ত। দ্যাট মিনস যে কয়টা বল প্রয়োগ করা হয়েছে প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদাভাবে টাউয়ের মানটা বসে যোগ হয়ে যাবে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমরা ভেক্টর যোগ পাচ্ছি, এবং ভেক্টর যোগকে আমরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করতে পারি। আমরা সাধারণ পদ্ধতিতে করতে পারি, ত্রিভুজ পদ্ধতিতে করতে পারি, সামান্তরিক পদ্ধতিতেও করতে পারি ভেক্টর যোগফল। তার মানে আমরা টর্কের লব্ধি বলতে বুঝি কোনো একটা বস্তুর উপর ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি ভিন্ন ভিন্ন বল কাজ করে, তাহলে প্রতিটা বলের জন্য আলাদা করে যে টর্কগুলো বের হয় তাদের ভেক্টর যোগফলটাকে আমরা বলি টর্কের লব্ধি। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টর্কের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম অফ টর্ক। এর মানে হচ্ছে আমরা কিন্তু বলের সাম্যাবস্থা নিয়ে জানি, তাই না? যখন কোনো একটা বস্তুর উপর ভিন্ন ভিন্নভাবে বল প্রয়োগ করা হয়, তখন প্রত্যেকটা বলের লব্ধি যদি শূন্য হয় তবে আমরা বলতে পারি ওই বস্তুটা বলের সাম্যাবস্থা রয়েছে। এবং ওই বস্তুটা বলের সাম্যাবস্থা রয়েছে মানে নিট বলের মানটা কী থাকে? শূন্য থাকে। তার মানে আমরা বলের সাম্যাবস্থাতে জানি এফ নিটের যে মানটা সেটা শূন্য থাকে, তার মানে এটা একটা নাল ভেক্টর হিসেবে কাজ করে। এবং যখন কোনো একটা বস্তুর উপর নিট বলের মান শূন্য থাকে, তখন বস্তুটা হয় স্থির থাকে অথবা সুষম একটা সমবেগ নিয়ে ঘুরতে থাকে না, মানে চলতে থাকে। কিন্তু ব্যাপারটা যখন টর্কের সাথে চলে আসে তখন কি বলবো আমরা? তখন বলবো যখন একটা বস্তুর উপর ভিন্ন ভিন্ন টর্ক কাজ করে, প্রত্যেকটা টর্কের যদি ভেক্টর যোগফলের মানটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়, তবে আমি বলতে পারি ওই বস্তুটার মধ্যে টর্কের সাম্যাবস্থা থাকবে। তাহলে বিষয়টা এরকম, সেটা হচ্ছে আমাদের টাউ নিট যেটা, এই নিট টাউয়ের যেই মানটা আছে সেটা শূন্য থাকবে, এবং সম্পূর্ণ জিনিসটা আসলে একটা নাল ভেক্টর হিসেবে কাজ করবে। দ্যাট মিনস জিরো ভেক্টর হিসেবে সেটা কাজ করবে। এবং তুমি জানো যখন কোনো একটা বস্তুর উপর টর্কের নিট মানটা শূন্য থাকে তখন এই বস্তুটা কিন্তু আর ঘোরে না। তার মানে টর্কের সাম্যাবস্থা হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে থাকা অবস্থায় বস্তুর মধ্যে কোনো ঘূর্ণন থাকবে না, বা এটাকে আমরা নো রোটেশন বলতে পারি। কেননা আমরা জানি টর্ক প্রয়োগের ফলেই কিন্তু কোনো একটা বস্তু ঘোরে। বাট যেহেতু আমাদের টর্ক প্রয়োগের ফলে এখানে টর্কের অ্যাকচুয়াল নিট মানটা শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে বস্তুটা কোনো প্রকার কোনো ঘুরবে না। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছি। এখানে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বস্তুটার একদম মাঝখানের পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। দ্যাট মিনস কোনো একটা কিছুর সাথে আমরা এটাকে আটকে রেখেছি। এখন আমরা যদি এই বস্তুটার দুইটা প্রান্ত দেখি, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের এখানে বি প্রান্ত। তাহলে এ আর বি প্রান্তে তুমি দেখতে পাচ্ছ সমান এবং বিপরীতমুখী দুইটা বল প্রয়োগ করা হয়েছে, এ পরিমাণ বল। তখন কিন্তু আমাদের এখানে মোমেন্ট হবে। মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট অফ কাপল তৈরি হবে বা দণ্ডের ভ্রামক তৈরি হবে, এবং বস্তুটা ঘুরতে শুরু করবে। এবং তুমি যদি এই ফিক্সড পয়েন্টটার সাপেক্ষে এই পয়েন্টটার দিকে তাকাও, তাহলে অবশ্যই এখানে একটা টর্ক কাজ করবে, তাই না? টাউ পরিমাণ টর্ক কাজ করবে। এবং তুমি যদি এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টের দিকে তাকাও, এখানে কি অবশ্যই একটা টর্ক কাজ করবে। এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো টর্কই হচ্ছে কি সমান এবং বিপরীতমুখী হবে। কেন?
কারণ আমাদের এখানে দুইটা বল কিন্তু এমনভাবে কাজ করছে যে তারা একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে কাজ করছে। তো এই জন্য আমি বলতে পারি তাদের মান বা টর্কের মানটা সমান হবে এবং বিপরীতমুখী হবে। এখন খেয়াল করে দেখো তো, আমাদের এখানে যদি আমরা একটা ভিন্ন কন্ডিশন তৈরি করি তাহলে কি ঘটে। কন্ডিশনটা হচ্ছে কি, একটু খেয়াল করো। আমরা এখানে আবার সেম রডটা নিলাম এবং এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং আমরা করলাম কি, আমরা এখানে দুইটা বিন্দুতে একই দিকে সমপরিমাণ বল অ্যাপ্লাই করলাম। ধরো এই বিন্দু এবং বি বিন্দু বরাবর আমরা এফ পরিমাণ বল নিচের দিকে অ্যাপ্লাই করলাম। তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে তুমি মাঝখানে এই জিনিসটাকে ফিক্সড একটা পয়েন্ট ধরে রাখতে পারো। তার মানে এ বি যে রডটা আছে সেটা হচ্ছে মাঝখানে কোনো একটা কিছুর সাথে আটকে আছে। তাই যদি হয় তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করাতে ফিক্সড পয়েন্টের সাপেক্ষে এই বিন্দুটা এদিকে ঘোরার চেষ্টা করবে, দ্যাট মিন্স ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরার চেষ্টা করবে, এবং বি বিন্দুটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে ঘড়ি কাঁটার দিকে ঘোরার চেষ্টা করবে। তার মানে ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরার সময় তার মধ্যে একটা টর্ক কাজ করবে, এবং ঘড়ি কাঁটার দিকে ঘোরার সময় তার মধ্যে একটা টর্ক কাজ করবে, এবং দুইটা টর্কের মান একই হবে কিন্তু তাদের দিকটা ভিন্ন হবে। এবং যখন দুইটা টর্কের মান একই হয় এবং দিকটা ভিন্ন হয় তখন আমাদের এই বস্তুটা আর ঘুরতে পারে না। তার মানে আমাদের এই সম্পূর্ণ বস্তুটা নো রোটেশন অবস্থায় থাকে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে যেহেতু বস্তুটা ঘুরছে না, তার মানে এখানে অবশ্যই টর্কের একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তুর দুইটা প্রান্তে একই পরিমাণ বল একই দিকে যদি আমি কাজ করাই এবং বস্তুটা যদি মাঝখানে কোনো একটা ফিক্সড পয়েন্টের মাধ্যমে আটকে থাকে তাহলে আমাদের ওই বস্তুটা আর ঘুরবে না। তার মানে ওই বস্তুটার মধ্যে টর্কের সাম্যাবস্থা তৈরি হবে। তার মানে আমি বলতে পারি, ধরো আমাদের এখানে এফ পরিমাণ যে বলটা আছে ওর জন্য টর্ক তৈরি হয়েছে টাউ ওয়ান, কথার কথা। আর এখানে বি বিন্দুতে যে পরিমাণ বলটা আছে তার জন্য টর্ক তৈরি হয়েছে টাউ টু। তাহলে আমরা এখানে বলতে পারি টাউ ওয়ান প্লাস হচ্ছে টাউ টু, এদের ভেক্টর যোগফলটা হচ্ছে কি 0 ভেক্টর। এবং এক্ষেত্রে টাউ ওয়ান এবং টাউ টু এদের মান সমান, বাট তাদের দিকটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে দেখো তো আমরা পরের লাইনে কিন্তু এই জিনিসটা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি টাউ ওয়ান এর মান যা, টাউ টু এর মান তা, কিন্তু তার দিকটা হচ্ছে কি বিপরীতমুখী। তাহলে কোনো একটা বস্তুতে দুইটা ভিন্ন বল প্রয়োগ করার পর, দুইটা ভিন্ন না মানে দুইটা একই রকম বল যদি আমরা দুই প্রান্তে প্রয়োগ করি, তারপরে যদি ওর মধ্যে দুইটা ভিন্ন টর্ক তৈরি হয় যাদের মান একই বা দিক ভিন্ন, তখন আমি বলতে পারি বস্তুটা আর ঘুরবে না এবং সম্পূর্ণ বস্তুটা তখন একটা টর্কের সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কেস গেল। তো আমরা 2 নম্বর কেসটা নিয়ে একটু দেখি। তুমি ধরে নাও আমাদের এখানে বস্তুটার মাঝখানে কোনো একটা ফিক্সড পয়েন্ট আমি রাখলাম না, আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। তখন কি হবে, তখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমি যদি এখানে কথার কথা ধরো এই বিন্দুতে এফ পরিমাণ বল প্রয়োগ করি এবং বি বিন্দুতেও যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে আমাদের এখানে কিন্তু বস্তুটা ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে, কারণ আমরা মাঝখানে এই ফিক্সড পয়েন্টটাকে রাখিনি, এই ফিক্সড পয়েন্টটাকে আমরা সরিয়ে ফেলেছি। তার মানে কোনো একটা বস্তুর মাঝখান থেকে যদি তুমি ফিক্সড পয়েন্টটাকে সরিয়ে ফেলো, তারপরে যদি সেম পরিমাণ বল দুইটা প্রান্তে অ্যাপ্লাই করো, তখন কিন্তু টর্কের সাম্যাবস্থা থাকবে না। তো এখন টর্কের সাম্যাবস্থা আনার জন্য কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি মাঝখানে থাকা ফিক্সড পয়েন্টটাকে যখন সরিয়ে ফেলেছো, দ্যাট মিনস তুমি ধরে নাও এখানে আমাদের আগেকার ফিক্সড পয়েন্ট ছিল যেটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে সি থেকে তুমি একটা নির্দিষ্ট দূরত্বে তোমার বস্তুটাকে আটকে রেখেছো। এখন তার মানে বস্তুটার যে স্থির বিন্দু আছে সেটাকে তুমি সরিয়ে ফেলেছো। তো যেদিকে তুমি স্থির বিন্দুটাকে সরিয়ে ফেলেছো বা ফিক্সড পয়েন্টটাকে সরিয়ে ফেলেছো, সেদিক বরাবর যে বলটা কাজ করে সেই বলের মানটা বাড়াতে হবে, তা না হলে কিন্তু এটা সাম্যাবস্থা থাকবে না। এটা হচ্ছে নিয়ম। তার মানে তুমি যদি এটাকে F1 ধরো আর এই বলটাকে যদি F2 ধরো, তাহলে অবশ্যই F1 এর মানটা F2 এর চেয়ে বড় হতে হবে, তা না হলে আমাদের এখানে এই বস্তুটা সাম্যাবস্থা থাকবে না, দ্যাট মিনস সেটা ঘোরা শুরু করবে। তো তখন কি হবে, তখন তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে F1টা চাইবে বস্তুটাকে এদিকে ঘোরানোর জন্য এবং F2 পরিমাণ যে বলটা সেটা চাইবে বস্তুটাকে এদিকে ঘোরানোর জন্য। তো আলটিমেটলি এদের যে টর্কের মানটা সেটা কিন্তু তখন সমান হয়ে যাবে বা দিকটা ভিন্ন হবে। আর টর্কের মান সমান এবং দিক ভিন্ন হলে কি হয়, ওই বস্তুটা আর ঘোরে না। তাহলে সবসময় মনে রাখবে যখন আমরা ফিক্সড পয়েন্টটাকে বা মাঝখানে থাকা স্থিরবিন্দুটাকে সরিয়ে ফেলবো কোনো একটা জায়গায়, যেই জায়গাটাতে সরাবো সেদিকে আমরা যে বলটা নিয়ে কাজ করব সেই বলের মানটা আমাদের অবশ্যই বাড়াতে হবে। তাহলে আমাদের এখানে সেকেন্ড কেসের জন্য আমি বলতে পারি টাউ ওয়ান এটার মান এবং টাউ টু এটার মান সমান, বাট তারা একে অপরের বিপরীতে কাজ করে বা তাদের দিকটা হচ্ছে বিপরীতমুখী। তার মানে দেখতে পাচ্ছ যখন আমরা কোনো একটা রডের মাঝখানে একটা ফিক্সড পয়েন্ট রাখবো বা আটকে রাখবো মাঝখানটা, তখন দুই প্রান্তে সমান পরিমাণ বল একই দিকে অ্যাপ্লাই করলে টর্কের সাম্যাবস্থা পাওয়া যায়। অথবা আমি যদি মাঝখানে থাকা পয়েন্টটাকে সরিয়ে ফেলি, তাহলে যেদিকে আমি সরিয়েছি সেদিকের বলটাকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের টর্কের সাম্যাবস্থা চলে আসে। তো যেহেতু আমরা এখানে টর্কের সাম্যাবস্থার জন্য একটা শর্ত পাচ্ছি, সেটা হচ্ছে টাউ ওয়ান প্লাস
টাউ টু ইজ ইকুয়াল টু নাল ভেক্টর। তো এখন একটা মাত্র বল যে কাজ করবে এমন না, কোনো একটা বস্তুর উপর ভিন্ন ভিন্ন বল কাজ করতে পারে, ভিন্ন ভিন্ন বলের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন টর্কও কাজ করে। তার মানে প্রত্যেকটা টর্কের যোগফল যদি আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়, তখন আমি বলতে পারি আমাদের এই বস্তুর মধ্যে টর্কের সাম্যাবস্থা তৈরি হয়েছে। এবং টর্কের সাম্যাবস্থার জন্য বস্তুটা কখনোই ঘুরতে পারবে না বা এটা একদম স্টেবল থাকবে। তো এটাকে আমরা কিন্তু আরেকটা লাইনে সুন্দরভাবে লিখতে পারি সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে অনেকগুলো টাউ যখন যোগ করা হয় তখন সেটাকে সামেশন অফ টাউ বলা হয়। তাহলে কোনো একটা বস্তুর জন্য সামেশন অফ টাউ ইজ ইকুয়াল টু নাল ভেক্টর যদি হয়, তাহলে আমি বলতে পারি ওই বস্তু আর কখনো ঘুরবে না, সেটা একটা টর্কের সাম্যাবস্থায় থাকবে। তাই যদি হয় তাহলে আমরা চলো আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা অ্যানিমেশন দেখি। খেয়াল করো, আমাদের এখানে আগের মতো করেই একটা নির্দিষ্ট বস্তু দেওয়া আছে, তার মানে মাঝখানে পয়েন্টটা হচ্ছে ফিক্স। তো যখন আমরা মাঝখানে পয়েন্টটাকে ফিক্সড রাখবো, দ্যাট মিনস স্থির অবস্থায় রাখবো, তখন দেখতে পাচ্ছ লাল গাড়িটা নিচের দিকে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে ওজন বল, এবং হলুদ গাড়িটাও নিচের দিকে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ওজন বল। তো একদম শুরুতে কিন্তু দুইটা গাড়ির, দ্যাট মিনস লাল এবং হলুদ গাড়ির ভর সেম ছিল এবং ওজন সেম ছিল। তো যেহেতু তারা একে অপরের সাপেক্ষে সেম পরিমাণ বল বিপরীত দিকে কাজ করাচ্ছে, তার মানে লাল কালারের গাড়িটা চাইবে আমাদের এই বস্তুটা এদিকে ঘুরুক, এবং হলুদ কালারের গাড়িটা চাইবে আমাদের এই বস্তুটা এদিকে ঘুরুক। বাট যেহেতু এদের দুই প্রান্তে থাকা বলের মান সমান, তার মানে এখানে যে টাউ ওয়ানের মান আছে আর এখানে যে টাউ টু এর মান আছে এটাও কি সমান হবে, বাট তারা একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে কাজ করবে। সেই জন্য আমাদের এখানে এই সম্পূর্ণ যে দণ্ডটা আছে, দণ্ড মানে হচ্ছে এ থেকে শুরু করে বি পর্যন্ত যে রডটা আছে, এটা স্থির ছিল। বাট যখনই আমরা এক্সট্রা একটা হলুদ কালারের গাড়ি নিয়ে আসলাম, তখন আমাদের এখানে ওজনটা ডাবল হয়ে গেল। তার মানে আমাদের ডব্লিউ পরিমাণ ওজনটা হয়ে গেল এখন 2W পরিমাণ ওজনে। তার মানে দেখতে পাচ্ছি 2W মানে কি, বলের পরিমাণটা বেড়েছে। আর বলের পরিমাণ যদি যে কোনো একটা পয়েন্টে বেড়ে যায়, তখন ওই পয়েন্টটা তার দিকে ঘোরানো শুরু করে সম্পূর্ণ বস্তুটাকে। তো যেহেতু এখানে আমাদের হলুদ গাড়ি দুটো একসাথে ওজন বাড়িয়েছে বা বলের মান বাড়িয়েছে, তার মানে হলুদ গাড়ি বরাবর আমাদের এখানে সম্পূর্ণ যে রডটা আছে, এবি রডটা, এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরা শুরু করবে, দ্যাট মিনস ক্লকওয়াইজ ঘোরা শুরু করবে। তো এই হচ্ছে আমাদের এখানে টর্কের সাম্যাবস্থা। একদম শুরুতে আমাদের সাম্যাবস্থা ছিল, বাট কিছুক্ষণ পর বল অ্যাপ্লাই করার পর বা এক্সট্রা বল আনার পর সাম্যাবস্থাটা সরে গেছে। এখন তুমি যদি চাও যে দুইটা হলুদ গাড়ি থাকবে, একই সাথে আমাদের এখানে সম্পূর্ণ সিস্টেমটা সাম্যাবস্থা থাকবে, তাহলে কি করতে হবে, সিম্পলি যেখানে আমাদের ওজনের পরিমাণ বেশি সেদিকে আমরা এই ফিক্সড পয়েন্টটাকে নিয়ে যাব। তার মানে তোমার এখানে লাল কালারের যে ফিক্সড পয়েন্টটা ছিল সেটাকে তুমি একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাবে। কার কাছে নিয়ে যাবে? অবশ্যই যেখানে ওজন বেশি বা দুইটা হলুদ গাড়ি রয়েছে। তার মানে তুমি ধরে নাও এরকম একটা পয়েন্টে বা এরকম একটা জায়গায় তুমি যদি এই ফিক্সড পয়েন্টটাকে নিতে পারো, আমি একটু হাইলাইটের দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নাও তুমি এরকম একটা পয়েন্টে এখন ফিক্সড পয়েন্টটাকে নিয়ে গেলে, তো তখন খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা সাম্যাবস্থা থাকবে। তো এটাই হচ্ছে আমাদের টর্কের সাম্যাবস্থার মেইন কনসেপ্ট। তারপরে যেটা হবে সেটা হচ্ছে চলন এবং ঘূর্ণন গতির সাম্যাবস্থা নিয়ে আমরা কাজ করব। তো তার আগে আমি একটা কাজ করি, তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা আবার এখানে ফিরে গেলাম টর্কের সাম্যাবস্থাতে। খেয়াল করে দেখো, আমাদের এখানে 2 নম্বর ছবিটার দিকে একটু তাকাও। আমাদের এখানে ফিক্সড পয়েন্ট থেকে কিন্তু এই পরিমাণ যে বলটা আছে তার একটা নির্দিষ্ট লম্ব দূরত্ব কাজ করে, তাই না? এবং এটা হচ্ছে মোটামুটি এতটুকু। তো তুমি এতটুকুকে আমরা L1 হিসেবে ধরতে পারি, এবং F2 পরিমাণ বল থেকে আমাদের যে ফিক্সড পয়েন্টটা আছে তারও একটা লম্ব দূরত্ব কাজ করে, এবং এই দূরত্বটাকে তুমি L2 ধরতে পারো। তাই যদি হয় তাহলে এখানে টর্কের সাম্যাবস্থার জন্য একটা সুন্দর সূত্র কাজ করে, সেটা হচ্ছে F1 × L1, এটার মান যা হবে F2 × L2 এটার মানও তা হবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যখন একটা বস্তু টর্কের সাম্যাবস্থায় থাকে বা বলা যে বস্তুটা যখন ঘুরতে পারে না বা স্থির থাকে, তখন তার জন্য F1 L1 এর মান যা হয় F2 L2 এদের গুণফলের মানটা তাই হয়। তাহলে আমরা এখানে কয়েকটা জায়গায় স্টার দিয়ে রাখতে পারি। এটা হচ্ছে একটা স্টার দিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা সূত্র, এবং তুমি দেখতে পাচ্ছ এখন আমি একটা স্টার দিয়ে রাখতে পারি, এটাও কিন্তু আরেকটা সূত্র হিসেবে কাজ করে। তার মানে এই দুটো স্টার দেওয়া যুক্ত সূত্রটাই হচ্ছে কি টর্কের সাম্যাবস্থা সূত্র। তাই যদি হয় তাহলে দেখো আমরা এখানে যে টপিকটা দেখব সেটা এখন দেখি। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে গতি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে চলন গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা একটা রড নিব বা একটা দণ্ড নিব, এবং ওই দণ্ডের মধ্যে ভিন্ন ভিন্নভাবে দুইটা বল অ্যাপ্লাই করব। তো আমরা ওই দুইটা বলের মাধ্যমে ওই বস্তুটার চলন গতি ঘটাবো অথবা ঘূর্ণন গতি ঘটাবো, এবং এই ক্ষেত্রে একবার সাহায্য করবে আমাদের লব্ধি বল, আরেকবার সাহায্য করবে আমাদের লব্ধি টর্ক বা বলের ভ্রামক। তাহলে চলো আমরা একটা প্রথম কেসটা দেখি। তুমি একদম প্রথম কেসে দেখতে পাচ্ছ এটা একটা রডটা হচ্ছে AB একটা রড দেওয়া আছে আমাদের বা একটা দণ্ড দেওয়া আছে, এবং আমরা করেছি কি আমরা
একটা নির্দিষ্ট বিন্দুতে সেম লাইন বরাবর বিপরীত দিকে দুইটা বল অ্যাপ্লাই করেছি এবং দুইটা বলের মানে হচ্ছে কি এফ পরিমাণ বল। তো যখন তুমি এরকম একই লাইন বরাবর দুইটা বিপরীত দিকে বল প্রয়োগ করবে তখন আমি বলতে পারি আমাদের এখানে সামেশন অফ এফ যেটা সেটা কিন্তু শূন্য হবে, কেননা সমান এবং বিপরীতমুখী বল যখন একটা বিন্দুতে কাজ করে কোনো একটা বস্তুর তখন তার জন্য সম্পূর্ণ বলের যেই নিট বলটা আছে বা লব্ধিটা আছে সেটা শূন্য ভেক্টর হবে বা নাল ভেক্টর হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের বস্তুটা কোনো চলন গতি তৈরি হবে না, কেননা F1 F2 যদি আমি এখানে ধরি যে কোনো একটার বল যদি আমি বেশি কম করি তখনই কিন্তু চলন গতি তৈরি হওয়ার কথা ছিল, বা যেহেতু আমাদের এখানে দুইটা বল সেম এবং বিপরীতমুখী তার মানে এখানে কোনো চলন গতি তৈরি হবে না। তাহলে আমরা এখানে একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0 হয় তার মানে এখানে কোনো চলন গতি তৈরি হয় না, এটা হচ্ছে নো চলন গতির শর্ত। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে ট্রান্সলেশন রোটেশন যেটা আছে সেটার শর্ত, তার মানে এখানে নো চলন গতি। তো এটা হচ্ছে এটা সত্য। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের একই লাইন বরাবর কিন্তু দুইটা বল কাজ করছে, আর তুমি জানো যখন একই লাইন বরাবর দুইটা বল কাজ করে তখন তাদের মধ্যে কিন্তু টর্কের মান কাজ করে না, কারণ আমরা জানি টর্ক বা টাউ এটাকে কাজ করানোর জন্য অবশ্যই কোনো একটা বস্তুর ভিন্ন দুইটা পয়েন্টে বল প্রয়োগ করতে হয়, বা টর্কের যে মানটা সেটা কিন্তু আসলে দণ্ডের ভ্রামক হিসেবেও কাজ করে। তার মানে তুমি যদি কোনো একটা দণ্ডের ভ্রামক পেতে চাও তাহলে অবশ্যই একই পরিমাণ বল ভিন্ন দিকে ভিন্ন বিন্দুতে কাজ করাতে হবে। তো যেহেতু আমাদের এখানে একই বিন্দুতে কাজ করেছে তার মানে দণ্ডের ভ্রামকের মান বা টর্কের মানটা সম্পূর্ণ শূন্য হবে। আর যেহেতু আমাদের এই কেসের জন্য টর্কের মানটা শূন্য হয়েছে তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কোনো ঘূর্ণন হবে না, দ্যাট মিনস নো রোটেশন। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট কেস, যে কেসের মধ্যে আমরা কোনো একটা রড বা দণ্ডের ঠিক যে কোনো একটা পয়েন্ট বরাবর দুইটা ভিন্ন দিকে বল অ্যাপ্লাই করেছি। তারপর আমরা আরেকটা কেস দেখি, খেয়াল করে দেখো আমরা এখন কি করলাম, আমরা একই পরিমাণ বলকে এই দণ্ডের ভিন্ন দুইটা বিন্দুতে অ্যাপ্লাই করলাম। ধরো একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। যখন আমরা এরকম কোনো একটা দণ্ডের ভিন্ন দুইটা বিন্দুতে দুইটা একই রকম বল বিপরীত দিকে অ্যাপ্লাই করি তখন অবশ্যই সেক্ষেত্রে একটা টর্ক কাজ করবে। তার মানে আমি বলতে পারি আমাদের এই ক্ষেত্রে সামেশন অফ টাউ এটা শূন্য হবে না বা নাল ভেক্টরের সমান হবে না। আর যখনই আমাদের এই কন্ডিশনটা কাজ করবে তখন অবশ্যই বলতে পারি আমাদের বস্তুটা ঘুরবে। তার মানে অবশ্যই এটা হচ্ছে সেই শর্ত যেখানে বস্তুটা রোটেট করবে বা বস্তুর রোটেশন কাজ করবে। এখন আমি যদি দেখি তোমাদেরকে, যেহেতু আমাদের এখানে দুইটা বল একে অপরের সাপেক্ষে সমান্তরালে বিপরীত দিকে কাজ করছে তার মানে অবশ্যই এখানে লব্ধি যে বলটা থাকবে সেটা শূন্য ভেক্টর হবে। তার মানে লব্ধি বল এখানে থাকবে না। আর লব্ধি বল যদি কোনো একটা বস্তুর জন্য না থাকে তার মানে সেখানে কোনো চলন গতি কাজ করবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার কোনো চলন গতি পাবো না, এটা শুধু ঘুরবে বা রোটেট করবে, কখনোই চলবে না। থার্ড যে কেসটা দেখব সেটা হচ্ছে এরকম, আমরা এখন কি করলাম সেম বিন্দুতে, দ্যাট মিনস এই বিন্দুতে এবি নামক এই রডের মধ্যে বিপরীত দিকে দুইটা ভিন্ন বল অ্যাপ্লাই করলাম। এবং তুমি কিন্তু অলরেডি জানো যখন আমরা দুইটা ভিন্ন বল বিপরীত দিকে অ্যাপ্লাই করব কথার কথা ধরে নাও আমাদের এখানে F1 এর মানটা হচ্ছে F2 এর চেয়ে বড় ধরে নাও, যেহেতু ভিন্ন বল আমরা এখানে F1টাকে বড় ধরতে পারি, F2টাকে ছোট ধরতে পারি। তখন কি হবে, তখন অবশ্যই আমাদের এখানে F1 বলটা সামনের দিকে টেনে নিয়ে যাবে এই বস্তুটাকে, আর যখন সামনের দিকে টেনে নিয়ে যাবে আমি বলতে পারি আমাদের এখানে কখনোই সামেশন অফ এফ যেটা ছিল এটার মান শূন্য হতে পারবে না বা এটা নাল ভেক্টর হতে পারবে না। তার মানে সামেশন অফ এফ নট ইকুয়াল 0 ভেক্টর। আর এটা যদি আমাদের এই কন্ডিশন হিসেবে কাজ করে তাহলে আমি বলতে পারি অবশ্যই বস্তুটার একটা চলন হবে, এবং সেটা হচ্ছে কি সরলরৈখিক চলন, যেটা আমরা পড়েছিলাম বলবিদ্যা চ্যাপ্টারে, তাই না? তাহলে কখন মানে যখন হচ্ছে আমাদের লব্ধি বল কাজ করবে কোনো একটা বস্তুর উপর তখন তার একটা সরলরৈখিক চলন হবে। বা যেহেতু তুমি দেখতে পাচ্ছ একই লাইনের মধ্যে দুইটা বিপরীতমুখী বল কাজ করছে তাহলে অবশ্যই এখানে আমাদের কোনো টর্ক বা টাউ কাজ করবে না। তার মানে এই ক্ষেত্রে টর্ক বা টাউর যে মানটা থাকবে সেটা হচ্ছে শূন্য, তার মানে এটা একটা নাল ভেক্টর হিসেবে কাজ করবে। আর যেটা নাল ভেক্টর হিসেবে কাজ করে টর্কের হিসেবে তার মানে এটা কি টর্কের সাম্যাবস্থা বোঝায়। তার মানে এখানে কোনো রোটেশন হবে না বা কোনো ঘূর্ণন বল কাজ করবে না, মানে সরাসরি বলতে পারি আমাদের এই রডটা আর ঘুরবে না। তাহলে এটা হচ্ছে কি আমাদের নো রোটেশন অবস্থা। এবং ফাইনালি আমরা আরেকটা কেস দেখতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো আমরা এখানে দুইটা ভিন্ন পয়েন্টে
দুইটা ভিন্ন বল অ্যাপ্লাই করেছি এবং এখানে আমি ধরে নিলাম F1 এর মানটা হচ্ছে কি F2 এর চেয়ে বড়। তো তুমি দেখতে পাচ্ছ F1 এবং F2 এরা একে অপরের সাপেক্ষে সমান্তরাল এবং বিপরীতমুখী হিসেবে কাজ করে। আর এখানে F1 এর মানটা যেহেতু বড়, F2 এর মানটা যেহেতু ছোট, তাহলে অবশ্যই এখানে লব্ধি বলের একটা মান থাকবে। সেজন্য আমি বলতে পারি সামেশন অফ F যেটা, এটার মান কখনোই শূন্য হবে না, বা বলা যায় এটা কোনো নাল ভেক্টর হিসেবে কাজ করবে না। আর যখন লব্ধি বল নাল ভেক্টর হিসেবে কাজ করে না, তখন অবশ্যই বলতে পারি আমাদের ওই বস্তুটার একটা চলন হবে। তার মানে এটা আসলে কিসের উদাহরণ? এটা হচ্ছে উদাহরণ না, আসলে শর্ত বা কন্ডিশন, চলনের কন্ডিশন। চলন বলতে আমি এখানে সরল পথে চলনকে বোঝাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের চলন, যেটা সরল পথে হবে। এবং একই সাথে দেখতে পাচ্ছ দুইটা ভিন্ন পয়েন্টে আমাদের এখানে দুইটা বলকে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে অবশ্যই এখানে একটা টর্ক থাকবে এবং এই টর্কের মানটা কি হবে না, শূন্য হবে না। তার মানে টর্ক যেহেতু থাকবে, বা এখানে যেহেতু একটা নিট টর্ক আমরা পাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের এই বস্তুটা কি করবে, ঘুরতে থাকবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে টোটাল টর্ক বা নিট টর্ক যেহেতু শূন্য ভেক্টরের সমান না, তার মানে অবশ্যই এখানে একটা রোটেশন তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে চারটা কন্ডিশন, যে চারটা কন্ডিশন আমাদেরকে বলে চলন ঘূর্ণন গতির সাম্যাবস্থা সম্পর্কে। তাহলে আমাদের এখানে সবচেয়ে লাস্টের যে কন্ডিশনটা ছিল, দ্যাট মিনস 4 নম্বর যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশনে আমরা এই রডটাকে একই সাথে চলতেও দেখব এবং একই সাথে ঘুরতেও দেখব। তার মানে একদম লাস্টের যে রডের গতিটা, সেটাই হচ্ছে ট্রান্সলা রোটেটরি মোশন বা চলন ঘূর্ণন গতি। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে টর্ক এবং তার সাথে জড়তা ভ্রামক ও কণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো এটা দেখার জন্য আমরা একটা নির্দিষ্ট বস্তু নিই। খেয়াল করে দেখা, আমাদের এখানে একটা নির্দিষ্ট বস্তু আছে যার ভর হচ্ছে বড় হাতের M, এবং এই বস্তুটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এবং এই অক্ষকে যখন কেন্দ্র করে ঘুরবে তখন অবশ্যই এই বস্তুটার মধ্যে প্রত্যেকটা বিন্দুর মধ্যে একটা নির্দিষ্ট কণিক ত্বরণ কাজ করবে। তো আমি এখানে যে কোনো একটা বিন্দুতে ভর দেখতে পাচ্ছি DM। তো তুমি এরকম অসংখ্য বিন্দু কিন্তু ধরে নিতে পারো। তো আমরা এখানে বোঝার সুবিধার জন্য এই বিন্দুটার ভর ধরলাম হচ্ছে M1, এখানে একটা বিন্দু আছে, ওর ভর ধরলাম হচ্ছে M2। এরকম করে করে আমরা এই বস্তুর মধ্যে অসংখ্য বিন্দু পাবো, প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ভর থাকবে। এবং আমি ধরে নিলাম আমাদের M1 ভরের বস্তুটার এই ঘূর্ণন অক্ষ থেকে R1 পরিমাণ দূরত্ব অবস্থিত, M2 ভরের বস্তু যেটা আছে ওটা হচ্ছে R2 পরিমাণ দূরত্ব অবস্থিত, এবং M3 ভরের বস্তু যেটা আছে সেটা হচ্ছে R3 পরিমাণ দূরত্ব অবস্থিত। তো এরকম করে অসংখ্য এখানে বস্তু থাকবে এবং প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন দূরত্বে অবস্থান করবে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে। তো আমাদের টার্গেট হচ্ছে এই যে সিস্টেমটা থেকে টর্কের সাথে জড়তা ভ্রামক এবং কণিক ত্বরণের একটা সম্পর্ক বের করা। আর তোমরা জানো এখানে আমাদের কণিক ত্বরণের মানটা সবসময় কিন্তু সেম থাকে যখন আমরা একটা নির্দিষ্ট কণিক বেগে এই সমস্ত বস্তুটাকে ঘোরাতে থাকবো। তো তুমি তো জানো যে কণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কণিক ত্বরণ বলি। তার মানে আমরা এখানে যে ওমেগাটি নিয়ে কাজ করব, এই ওমেগার মানটা প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। তাহলে ওমেগা যদি পরিবর্তন হয়, তাহলে অবশ্যই সেখানে একটা কণিক ত্বরণ বা আলফা কাজ করবে। কিন্তু কণিক ত্বরণটা যদিও সেম থাকছে, কিন্তু রৈখিক ত্বরণটা সেম থাকবে না। কেননা তুমি জানো ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর জন্য রৈখিক ত্বরণ বা এ, ওর মানটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, এবং কণিক ত্বরণ যেটা সেটা কিন্তু স্থির বা কনস্ট্যান্ট থাকতে পারে। এবং তুমি এটাও জানো যে রৈখিক ত্বরণ যেটা, তার সূত্র হচ্ছে কণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। তার মানে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। আর এখানে প্রত্যেকটা বস্তু কণার জন্য যেহেতু আর এর মানটা বা ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্বটা পরিবর্তন হচ্ছে, সেজন্য আমাদের এখানে রৈখিক যে ত্বরণটা আছে সেটাও পরিবর্তন হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তো দ্বিতীয় সূত্রটা কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয় তুমি দেখো, আমি যদি M1 ভরের বস্তু কণার জন্য ধরি, তাহলে সেটা হবে কি F ইজ ইকুয়াল টু M A, তাই না? এরকম, যেখানে M হচ্ছে M1, A হচ্ছে কি A1, এবং F হচ্ছে কি আমাদের এখানে F1 হিসেবে কাজ করবে। এর মানে হচ্ছে M1 ভরের বস্তুটার মধ্যে যেহেতু A1 পরিমাণ ত্বরণ কাজ করছে বা রৈখিক ত্বরণ কাজ করছে, সেজন্য M1 ভরের বস্তুটা একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে আমাদের F1 বল, এবং এই বলটা হচ্ছে কি একটা রৈখিক বল হিসেবে কাজ করে, হচ্ছে রৈখিক বল হিসেবে কাজ করে, বা রৈখিক গতির জন্য এই বলটা কাজ করে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা আর কে গুণ করে দিতে পারি। আর বলতে আমরা এখানে R1 বুঝবো, কেননা ঘূর্ণন অক্ষ থেকে আমাদের M1 ভরের বস্তুটা দূরত্ব হচ্ছে R1। তার মানে আমরা উভয় পক্ষে R1টাকে গুণ করে দিতে পারি। তাহলে এখানে থাকবে R1 ইন্টু M1 ইন্টু A1। খেয়াল করো A1 এর মানটা কিন্তু আমরা এখানে লিখতে পারি আলফা ইন্টু আর হিসেবে। তার মানে আমরা এখানে লিখতে পারি আলফা ইন্টু R1 হিসেবে। তাই যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে R1 এর সাথে F1 যদি গুণ করি, আলটিমেটলি এটা কিন্তু τ1 হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে M1 ভরের যে বস্তুটা আছে ওর জন্য টর্কের মান বা τ1। তাহলে τ1 এর মানটা কি হবে তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, দুইটা R1 গুণ হয়েছে, তার মানে R1 স্কয়ার হবে, এখানে হবে M1, আর এখানে থাকবে কি শুধুমাত্র আলফা।
এখন খেয়াল করো, আমরা এখানে কিন্তু এই সমীকরণটাকে আরেকটু মডিফাই করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে m1 ইন্টু r1 স্কোয়ার এটাকে আলাদাভাবে রাখা যায় এবং ওর সাথে আমরা আলফাটাকে গুণ করতে পারি, যেখানে আলফার মানটা কি সম্পূর্ণভাবে কনস্ট্যান্ট। এবং তুমি এটাও জানো যে যখন কোনো একটা বস্তু জড়তা ভ্রামক বের করা হয় তখন তার মানটা হয় ওই বস্তুটার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বের বর্গ। তো এখানে আমি m1 ভরের বস্তুটার দিকে যদি তাকাই, তাহলে m1 ভরের বস্তুটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r1 পরিমাণ এবং সেটার ভর হচ্ছে কি m1। তার মানে m1 ইন্টু r1 হোল স্কয়ার যখন করব, তাহলে এটা অবশ্যই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে m1 ভরের বস্তুর জড়তা ভ্রামক বা i1কে নির্দেশ করবে। তার মানে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি টাউ1 এর যে মানটা সেটা হচ্ছে i1 ইন্টু আলফা, যেখানে i1 হচ্ছে m1 ভরের বস্তুর জন্য ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান। একইভাবে আমি যদি m2 ভরের বস্তুর জন্য সেম সূত্রটা লিখি, তাহলে দেখো কি হয়। আমি একটু এখানে ছোট করে লিখছি। m2 ভরের বস্তুর জন্য আমি একইভাবে বলতে পারি ওর মধ্যে যেই টর্ক কাজ করে সেটা হচ্ছে টাউ2 এবং টাউ2 এর মান হবে ওর যে জড়তা ভ্রামকটা আছে i2 ইন্টু কৌণিক ত্বরণ। এবং একই সাথে আমি কিন্তু m3 ভরের যে বস্তুটা আছে ওর জন্য আমি লিখতে পারি টাউ3 ইজ ইকুয়াল টু i3 ইন্টু আলফা। তার মানে এখানে আমি যদি প্রত্যেকটা বস্তুর জন্য টর্কের মানগুলোকে যোগ করি, তাহলে আমি সম্পূর্ণ বস্তুর টর্কের মান পাবো এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে। তাহলে চলো সেটাই করি। আমরা এখানে যদি কোনো এই বস্তুটা সম্পূর্ণ টর্ক পেতে যাই, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা টর্কে যোগ করে দেব। তাহলে টাউ হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ বস্তুটার টর্ক এবং ওর মান হবে কি টাউ1 প্লাস টাউ2 প্লাস টাউ3, এভাবে চলতে থাকবে যতগুলো বস্তুকণা আছে সেই বস্তুকণা পর্যন্ত। এবং আমরা যদি এখানে এক্স এর মানটা বসাই, দ্যাট মিনস টাউ1 এর মান কি ছিল i1 ইন্টু আলফা ছিল, টাউ2 এর মান কি ছিল i2 ইন্টু আলফা ছিল। তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টাউয়ের অপশন থেকে কিন্তু আলফা জিনিসটা কমন যায়। তাহলে আমরা এখানে আলফাটাকে কমন রাখতে পারি এবং ভেতরে যেগুলো দিতে পারি সেগুলো হচ্ছে আলাদা আলাদা জড়তা ভ্রামক। দ্যাট মিনস i1 প্লাস i2 প্লাস i3 এভাবে করে অনেকটুকু সামনে আগাবে। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ সবগুলো বস্তুকণার জড়তা ভ্রামককে আমি যদি যোগ করি, তাহলে সম্পূর্ণ বস্তুটার জড়তা ভ্রামক পাবো, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে যখন এই সম্পূর্ণ বস্তুটা এই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, তখন অবশ্যই তার একটা জড়তা ভ্রামক কাজ করবে, সেটা হচ্ছে আই পরিমাণ জড়তার ভ্রামক। তার মানে i1 i2 i3 এদের সবগুলো যোগফল হচ্ছে আই এবং তার সাথে আমাদের আলফাটা গুণ হবে। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তু যখন কোনো একটা নির্দিষ্ট ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন ওই বস্তুটা যে টর্ক তৈরি হয় সে টর্কের মান বা টাউয়ের মানটা হচ্ছে কার সমান, অবশ্যই ওই বস্তুর জড়তা ভ্রামক গুণন ওই বস্তুর যেই কৌণিক ত্বরণটা আছে সেই কৌণিক ত্বরণের গুণফলের সমান। তো এটাই হচ্ছে আমাদের টর্ক এবং জড়তা ভ্রামক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা এক লাইনে বলতে পারি যে কৌণিক ত্বরণের মাধ্যমে আবর্তনরত কোনো একটা বস্তুকণার উপর ক্রিয়ারত টর্ক হবে ওই ঘূর্ণনাঙ্কের সাপেক্ষে তার জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের গুণফলের সমান। এখন এখানে দেখো তো, আমরা যদি এই সমীকরণের মধ্যে আলফার মানটা 1 বসাই তাহলে কি হয়। যদি আমি আলফা বা কৌণিক ত্বরণের মানটা 1 বসাই, 1 বলতে আমরা কি বোঝাচ্ছি 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু কৌণিক ত্বরণের একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে টাউয়ের যে মানটা আছে সেটা আই হয়ে যাবে, তাই না। টাউয়ের মানটা আই হওয়া মানে কি, তার মানে আমরা এখানে যে টর্কটা পাচ্ছি সেটা আলটিমেটলি এই বস্তুটার জড়তা ভ্রামক হিসেবে কাজ করে। তাহলে আমরা এই যে এখানে ছোট্ট একটা শর্ত দেখলাম আলফার মানটা 1 বসিয়ে, এই শর্ত থেকে কিন্তু আমরা জড়তার ভ্রামকের একটা ডেফিনেশন বা সংজ্ঞা পেয়ে যাই। তাহলে দেখো, জড়তা ভ্রামকের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কোনো একটা অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর যে টর্ক ক্রিয়া করলে বা কাজ করলে তাতে একক কৌণিক ত্বরণ তৈরি হয়, তখন তাকে ওই অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক বলে। তার মানে যখন কোনো একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ টর্ক অ্যাপ্লাই করলে তার মধ্যে 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ তৈরি হবে, তখন আমি বলতে পারি ওই পরিমাণ টর্কটাই হচ্ছে কি তার জড়তা ভ্রামক বা আই। এখন তোমরা এই আলফাটাকে কিন্তু ভেঙে কৌণিক বেগের মাধ্যমে সূত্রটা লিখতে পারো। তাহলে দেখো, আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, তাই না। আলফাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে, তার মানে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি এভাবেও লিখতে পারি। তাহলে আমি কয়েকটা জায়গায় স্টার দিতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই সূত্রটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, যেটা আমাদের টর্ক, জড়তা ভ্রামক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক তৈরি করে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, সেটা হচ্ছে কি সেম সূত্রের একটা রূপ। তার মানে এই দুটো সূত্র ইউজ করে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারো। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টর্ক দ্বারা কৃত কাজ বা ওয়ার্ক ডান বাই টর্ক। তার মানে একটা বস্তুতে আমরা যখন টর্ক অ্যাপ্লাই করব, তখন বস্তুটা একটা নির্দিষ্ট কোণে ঘুরবে এবং ওই ঘূর্ণনের ফলে তার মধ্যে একটা কাজ তৈরি হবে। সেই কাজটা আমরা এখন বের করব। তো এটা দেখার জন্য আমরা একটা ছবি দেখি। খুব ঠান্ডা মাথায় এটা একটু দেখো। একদম শুরুতে আমাদের এখানে বস্তুটা এই পজিশনে ছিল এবং এই পজিশনটাকে আমি
ফার্স্ট পজিশন বা 1 নামক পজিশন বলি। আমরা এই বস্তুটির উপর একটা বিন্দু দেখতে পাচ্ছি, পি বিন্দু। আমি যদি একটু তোমাদেরকে অন্য কালারে দেখাই তাহলে দেখো এই হচ্ছে আমাদের এখানে পি বিন্দু, যেটাকে আমি ইয়েলো করে দিয়েছি। তো পি বিন্দুতে আমি একটা বল প্রয়োগ করলাম এবং এই বলটা আমি প্রয়োগ করলাম কি বরাবর, মোটামুটি এই বরাবর একটা বল প্রয়োগ করলাম এবং এই বল প্রয়োগ করার ফলে আমাদের বলের দুটো উপাংশ কাজ করবে এবং আমরা বলের মানটাকে ধরলাম এফ পরিমাণ বল। তাহলে ওর যে দুটো উপাংশ কাজ করবে, একটা উপাংশ আমাদের এই বস্তুটাকে ঘোরাবে আর আরেকটা উপাংশ এই বস্তুটাকে ঘোরাবে না, তার মানে কোনো কাজ করবে না। তার মানে আমাদের এই এফ পরিমাণ বলের একটা অংশ বস্তুটাকে ঘুরিয়ে তাকে সেকেন্ড এই কন্ডিশনে নিয়ে এসেছে। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি একদম শুরুতে আমাদের বস্তুটা ফার্স্ট কন্ডিশন, দ্যাট মিন্স এই জায়গাটাতে বসেছিল, কিছুক্ষণ পর সে একটা নির্দিষ্ট পরিমাণ বল পেয়েছে পি বিন্দুতে, তারপরে সে সেকেন্ড কন্ডিশনে চলে গেছে। তো এই যে সেকেন্ড কন্ডিশনে সে চলে গেল, এই চলে যাওয়াতে তার পি বিন্দুটার অবস্থানও পরিবর্তন হয়েছে। প্রথমে আমাদের পি বিন্দু ছিল এখানে, পরবর্তীতে আমাদের পি বিন্দুটা চলে গেছে এখানে। তার মানে আমরা যদি এফ পরিমাণ বলটাকে পি বিন্দুর মধ্যে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে পি বিন্দুতে এফ পরিমাণ বল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এখানে ধরে নিই এই বস্তুটা ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে, তাহলে ও বিন্দুটা হচ্ছে কি একদম ফিক্সড অবস্থায় থাকবে। তো আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব টানি বা একটা লাইন টানি, তাহলে সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর হিসেবে কাজ করবে। কারণ আমরা সচরাচর ও বিন্দুটাকে মূল বিন্দু হিসেবে ধরে থাকি, এই জন্য আমরা এই ফিক্সড পয়েন্ট বা মূল বিন্দুর সাপেক্ষে যেহেতু পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আর পাচ্ছি, তাহলে এই আরটা এখন পরিবর্তন হয়ে কোথায় গিয়েছে, উপরে চলে গিয়েছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ একদম শুরুতে আমাদের আর কাজ করছিল এই জায়গাটাতে, কিন্তু পি বিন্দুতে আমরা যখন এফ বল প্রয়োগ করেছি তখন বস্তুটা ঘুরে যাওয়ার জন্য আর বলটা, আর বল না আসলে আর অবস্থান ভেক্টরটা সরে গেছে এই জায়গাটাতে। এবং আমি ধরে নিলাম আমাদের এখানে প্রথম যেই পজিশনটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র পি, এবং দ্বিতীয় যে পজিশনটা সেটা হচ্ছে ধরে নাও পি প্রাইম। তার মানে এই যে পি থেকে পি প্রাইম পর্যন্ত আমাদের এই বস্তুটা সরে গেল, এই সরে যাওয়াটা অতি ক্ষুদ্র একটা দূরত্ব, এবং এটাকে আমাদের এখানে ডিএস দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে তুমি স্পষ্ট বুঝতে পারছো আমাদের এখানে পি বিন্দুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে ডিএস। তাহলে এই যে আমরা এখানে ডিএসটা দেখলাম, এটা অতি ক্ষুদ্র একটা দূরত্ব, এবং এই দূরত্বের জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রে একটা নির্দিষ্ট কোণ বা অ্যাঙ্গেল কাজ করেছে ও বিন্দুতে, এবং সেই অ্যাঙ্গেল বা কোণের মানটা হচ্ছে কি অবশ্যই ডি থিটা। এবং একই সাথে দেখতে পাচ্ছ আমাদের এখানে যেহেতু বস্তুটা বৃত্তাকার পথ ধরে ঘুরবে, এবং এই বৃত্তাকার পথের জন্য ব্যাসার্ধ বা বলা যায় ব্যাসার্ধ ভেক্টর বা বলা যায় অবস্থান ভেক্টর, যেটাই বলি না কেন সেটা হিসেবে আর কাজ করবে। তো আমরা এখানে একটা ছোটোবেলায় সূত্র দেখেছিলাম, এস যদি হয় আমাদের বৃত্তচাপ, তাহলে তার মানটা হয় বৃত্তের ব্যাসার্ধ গুণন কেন্দ্রে উৎপন্ন কোণ। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডিএস হচ্ছে কি এখানে বৃত্তাকার পথে যেহেতু এই বস্তুটা ঘুরেছে, সেই ঘূর্ণনের জন্য একটা বৃত্তচাপ, এবং এই বৃত্তচাপটা অতি ক্ষুদ্র। তাহলে এর মানটাও কী হবে, অবশ্যই কেন্দ্রে থাকা কোণ, দ্যাট মিনস ডি থিটা, ওর সাথে গুণ করবো কাকে, অবশ্যই ব্যাসার্ধ ভেক্টর বা বলা যায় অবস্থান ভেক্টর আরকে। তার মানে আমরা এখানে যেই সমীকরণটা লিখেছি এটা আসলে মান নিয়ে কাজ করে, কোনো দিক নিয়ে কাজ করে না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এখানে ডিএস এর মানটা অতি ক্ষুদ্র, তাই এটাকে সরাসরি সরলরেখা বা স্ট্রেট লাইন হিসেবে ধরা হয়। তার মানে এখানে এটাকে কখনোই বৃত্তচাপ হিসেবে ধরা হয় না, সিম্পলি একটা ছোট্ট সরলরেখা হিসেবে ধরা হয়। এখন দেখো তো আমরা এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করেছি না, এই এফ পরিমাণ বল প্রয়োগ করার জন্য আমাদের এখানে এই বস্তুটা ডিএস পরিমাণ সরণ অতিক্রম করেছে। তার মানে আমি যদি এফ পরিমাণ বলের সাথে ডিএসকে ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা এই টর্ক দ্বারা কৃতকাজের মান পাবো, যেটাকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি। কেননা কাজ মানে হচ্ছে কি ডট প্রোডাক্ট বল এবং সরণের। তার মানে আমাদের এখানে এফ হচ্ছে প্রয়োগকৃত বল এবং ডিএস হচ্ছে আমাদের বলের দিকে যে সরণটা হয়েছে সেই সরণের মান। এবং এই টোটাল জিনিসটাকে আমরা এখন কি করেছি, ক্রস গুণ না ডট গুণ করেছি। আরেকটা বিষয় হচ্ছে কি ডিএস কিন্তু বলের দিকে সরণের মান না, এটা আমি একটু মিস্টেক করেছি, তোমরা এটা ঠিক করে নিও। ডিএসটা হচ্ছে সরাসরি সরণের মান, এটা বলের দিকে সরণ না বা সরণের দিকে বলও না, জাস্ট এটা সিম্পলি একটা সরণের মান যেটা তৈরি হয়েছে এই পরিমাণ বল অ্যাপ্লাই করার পর। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি মানগুলোকে লিখতে পারি, দ্যাট মিনস ডট প্রোডাক্টের মান কী ছিল, এফ ইন্টু ডিএস ইন্টু কস, এখানে একটা কোণ দিতে হবে। এবং এখানে আমরা কি কোণ দিব, এখানে আমরা এমন একটা কোণ দিব যেটা কাজ করবে এফ এবং ডিএস এর মাঝে। তুমি একটু ছবির দিকে খেয়াল করে দেখো তো এফ এবং ডিএস এদের মাঝে আসলে কি পরিমাণ কোণ কাজ করে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই ছবিতে, ধরে নাও আমাদের এখানে যেই ডিএসটা আছে সেটাকে আমরা পি প্রাইম বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে পি প্রাইম বিন্দুতে আমাদের ডিএসটা এই বরাবর অবশ্যই কাজ করবে, এবং আমি দেখতে পাচ্ছি ডিএস এবং এফ এর মাঝে এখানে একটা অ্যাঙ্গেল কাজ করে, এবং এই অ্যাঙ্গেলটার আমরা একটা নাম দিতে পারি, ধরে নাও এটা হচ্ছে আমাদের শুধুমাত্র থিটা অ্যাঙ্গেল।
তার মানে এটা কিন্তু ডি থিতা না, শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থিতা, তার মানে এখানে হবে কি আমাদের কস থিতা। এখন একটা বিষয় দেখো, আমরা এই সমীকরণটাকে আরেকটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিএসটাকে আলাদা রাখতে পারি, এফ কস থিতা এটাকে আমরা একত্রে রাখতে পারি। এখন দেখো তো এফ কস থিতা মানে হচ্ছে কি, মানে হচ্ছে এটা এফ বলের একটা উপাংশ। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের যেহেতু ডিএস বরাবর এই জায়গাটাতে থিতা পরিমাণ কোণ কাজ করে, তার মানে ডিএস বরাবর অবশ্যই এফ বলের একটা উপাংশ এখানে কাজ করবে। তার মানে ঠিক এই বরাবর আমাদের এফ বলের একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে এফ কস থিতা, এবং ওর সাথে 90 ডিগ্রি কোণ করে ঠিক এই জায়গাটাতে আমাদের আরেকটা উপাংশ কাজ করবে, এবং এটা হবে কি এফ সাইন থিতা। এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এফ কস থিতা এবং এফ সাইন থিতার মাঝখানে এই যে এখানে কোণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ। এবং এখানে যেহেতু 90 ডিগ্রি কোণে আমরা এখানে এফ সাইন থিতাকে পেয়েছি, এটা কিন্তু আবার সরাসরি আমাদের অবস্থান ভেক্টর বা নতুন অবস্থান ভেক্টর আর বরাবর কাজ করে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, এফ সাইন থিতা এখানে সরাসরি কাজ করছে আমাদের নতুন অবস্থানে থাকা পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টরের দিক বরাবর। তো এখন দেখো তো আমাদের এখানে এফ কস থিতাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা অবশ্যই একটা পারপেন্ডিকুলার বা লম্ব উপাদান বা লম্ব উপাংশ হিসেবে কাজ করবে এফ বলের। যেহেতু আমাদের এফ বলের দুইটা উপাংশ, একটা হচ্ছে এফ সাইন থিতা, সেটা সরাসরি একদম তল বরাবর কাজ করছে এই বস্তুটার, আর আরেকটা হচ্ছে কি এফ কস থিতা, সেটা সরাসরি এই বস্তুটার সাথে লম্ব বরাবর কাজ করছে। এই জন্য আমরা এফ কস থিতাটাকে সরাসরি এফ পারপেন্ডিকুলার দিতে পারি, এবং ওর সাথে আমরা কাকে গুণ করব, অবশ্যই ওর সাথে আমরা ডিএসকে গুণ করব। এখন দেখো তো আমরা কিন্তু ডিএস এর মানটা আগে বের করেছিলাম, কত ছিল, ডি থিতা ইন্টু আর ছিল, তার মানে এখানে বসবে ডি থিতা ইন্টু আর। এখানে ইন্টু বলতে আমরা সাধারণ গুণকে বোঝাচ্ছি, এটা কিন্তু কোনো ডট গুণ বা ক্রস গুণ না, সিম্পল একটা গুণকে বোঝাচ্ছি। তাহলে ডি থিতা ইন্টু আর ইন্টু এফ পারপেন্ডিকুলার, এটাই হচ্ছে কি আমাদের টর্ক দ্বারা ছোট্ট এই অংশটার কৃতকাজের পরিমাণ। তার মানে আমরা এখানে শুধুমাত্র পি বিন্দুতে থাকা কোনো একটা বস্তু কণার উপর বল প্রয়োগ করার ফলে যে টর্ক তৈরি হয়েছে সেই টর্ক দ্বারা কৃতকাজের পরিমাণ বা ডিডব্লিউ বের করেছি। বাট আমাদের টার্গেট কি, সম্পূর্ণ যে বস্তুটা আছে এই বস্তুটার জন্য টর্ক ধারা কৃতকাজের মানটা বের করা। এখন এখানে একটা মজার বিষয় আছে, দেখো আর এর সাথে তোমার এখানে গুণ হয়েছে কি পারপেন্ডিকুলার উপাংশ বলের। তাহলে তুমি জানো বলের লম্ব বরাবর যে উপাংশটা আছে সেটাই আসলে কোনো একটা বস্তুকে ঘোরানোর জন্য সাহায্য করে, বাট অনুভূমিক বরাবর উপাংশ কিন্তু সেই কাজটা করে না। তাহলে আমি বলতে পারি এফ কস থিতা এটা কিন্তু আমাদের এই বস্তুটাকে ঘোরানোর জন্য সাহায্য করবে, বাট এফ সাইন থিতা এটা কিন্তু সেই কাজটা করবে না, যেটা আমরা অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের কোনো একটা ক্লাসে। তাহলে আমি বলতে পারি যখন আমরা অবস্থান ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার উপাংশ গুণ করি কোন একটা বলের, তখন সেটা আমাদের কি হিসেবে কাজ করবে, টাউ হিসেবে কাজ করবে, বা বলা যায় বলের ভ্রামক হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি ডিডব্লিউ মানে যা, এটা হচ্ছে আমাদের টাউ ইন্টু ডি থিতা। তো এতটুকু হচ্ছে আমাদের এখানে ফাইনাল সম্পর্ক। এবার তুমি যদি শুধুমাত্র পি বিন্দুর জন্য এতটুকু পরিমাণ কৃতকাজ বের না করতে গিয়ে সম্পূর্ণ বস্তুর জন্য কৃতকাজের পরিমাণ বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে উভয়পক্ষে ইন্টিগ্রেশন দিতে হবে। তাহলে তুমি যদি উভয়পক্ষে ইন্টিগ্রেশন দাও, আমাদের এখানে সরাসরি সম্পূর্ণ বস্তুটার জন্য টর্ক ধারা কৃতকাজের মানটা বা ডব্লিউ মানটা বের হয়ে যাবে, এবং এটার মান হবে কি সামেশন অফ টাউ ইন্টু ডি থিতা। এবং এখানে যে ডি থিতাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ও বিন্দুতে ছোট্ট একটা কোণ হিসেবে কাজ করে, তার মানে অবশ্যই আমাদের এখানে থিতার কি থাকবে, একটা নির্দিষ্ট লিমিট থাকবে বা সীমা থাকবে। তো সেক্ষেত্রে তোমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুটো জায়গায় বসাতে পারো, বসিয়ে এরকমভাবে টর্ক ধারা কৃতকাজের মানটা বের করতে পারো। তো আলটিমেটলি আমরা এখানে যেহেতু ম্যাথ করছি না, শুধুমাত্র সূত্র বের করছি, সেজন্য আমাদের এখানে সূত্রটা হচ্ছে কি এটা। তাহলে কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বলের জন্য যে টর্ক কাজ করে সেই টর্ক ধারা কৃতকাজের মানে হচ্ছে কি সামেশন অফ টাউ ইন্টু ডি থিতা, যেখানে টাউ হচ্ছে আমাদের টর্ক বা বলের ভ্রামক, এবং ডি থিতা হচ্ছে কেন্দ্রের মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কৌণিক সরণ তৈরি হয়েছে সেই কৌণিক সরণের মান। এবং ফাইনালি তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট কনফিউশন দূর করে দিই। এই যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি না, আর ইন্টু এফ পারপেন্ডিকুলার, এখানে এফ পারপেন্ডিকুলার বলতে কিন্তু আরেকটা বিষয়কে বোঝানো হয়, সেটা হচ্ছে আর এবং এফের মাঝখানে 90 ডিগ্রি কোণ। তার মানে তুমি এখানে অবস্থান ভেক্টর যেটা দেখতে পাচ্ছ এবং আমাদের বলের যে লম্ব উপাংশ দেখতে পাচ্ছ, এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটাও কিন্তু 90 ডিগ্রি বরাবর কাজ করে, বা বলা যায় তারা একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে কাজ করে। তো এই বিষয়টা মনে রাখবে, আমাদের এফ পারপেন্ডিকুলার বা বলা যায় এফ কস থিটা যেটা, সেটা অবশ্যই অবস্থান ভেক্টর বা আর এর সাপেক্ষে 90 ডিগ্রিভাবে কাজ করবে। তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি এখানে টুপিটা বসাই আর এখানে এফ পারপেন্ডিকুলার জায়গায় এফ কস থিটা দিয়ে দিই, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর আমি এখানে যে টুপি চিহ্নটা দিয়েছি বা ক্যাপ চিহ্নটা দিয়েছি, এটা দ্বারা আসলে দুইটা বস্তু বা দুইটা রাশির মাঝে যে কোণ আছে সেই কোণের মানটা নির্দেশ করে। তো এখানে এফ কস থিটা এবং আর এর মাঝখানে যে কোণটা আছে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে।
তারপরে যেটা করব সেটা হচ্ছে টর্ক দ্বারা যে কৃতকাজটা আমরা পেয়েছি এটা আসলে একটা নির্দিষ্ট গতিশক্তির পরিবর্তনের সমান, আর সেই গতিশক্তিটা হচ্ছে কোনো একটা বস্তুর কৌণিক গতিশক্তির পরিবর্তন। কেননা তোমরা অলরেডি জানো টর্ক প্রয়োগের মাধ্যমে কোনো একটা বস্তু ঘুরতে পারে, এবং যখন কোনো একটা বস্তু ঘুরবে তখন তার মধ্যে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক গতিশক্তি, কৌণিক ভরবেগ অনেক কিছু কাজ করবে। তো সেজন্য আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করব কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত টর্ক দ্বারা কৃতকাজের মানে হচ্ছে ওই বস্তুটার কৌণিক গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখন দেখো আমরা আগের যে স্লাইডটা আছে সেখান থেকে বের করেছিলাম কোনো একটা বস্তুর উপর টর্ক দ্বারা কৃতকাজের মান হচ্ছে W=সামেশন অফ ওই বস্তুটার টর্ক ইন্টু কেন্দ্রে যে ছোট্ট একটা কৌণিক সরণ তৈরি করে তার গুণফল। এখন দেখো আমরা কিন্তু এই টাউটাকে ভাঙতে পারি, বা টর্কের যে মানটা আছে সেটাকে ভাঙতে পারি। টাউ বা টর্ক বলতে আমরা কিন্তু জানি কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক ইন্টু তার কৌণিক ত্বরণ, তার মানে আই ইন্টু আলফা, যেটা সেটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি। তার মানে টাউয়ের বদলে আমরা এখানে আই ইন্টু আলফাটা বসাতে পারি। আবার দেখো এখানে আলফা মানে হচ্ছে কি কৌণিক ত্বরণ, আর কৌণিক ত্বরণ মানে কি সময়ের সাথে কোনো একটা বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। তার মানে আলফার মানটা আমরা এখানে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি দিতে পারি, এবং ডি থিটা আগের মতোই থাকলো। তার মানে ডিটি পরিমাণ সময়ের ফলে আমাদের যে পরিমাণ কৌণিক বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের এখানে আলফা। এবার একটা কাজ করতে পারি, আমরা সামেশন অফ আই ইন্টু ডি ওমেগা এদেরকে একসাথে রাখতে পারি, এবং ডি থিতা যেটা আছে ওর সাথে আমি ডিটিকে ভাগ করে দিতে পারি, এবং ডি থিতা ডিভাইড বাই ডিটি মানে কি সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হার। আর তুমি জানো সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। সেজন্য আমরা ডি থিতা ডিভাইড বাই ডিটি এটা জায়গায় আমরা কৌণিক বেগ বা ওমেগাকে বসাতে পারি। আবার কোনো একটা বস্তুর জন্য বা ঘূর্ণনশীল বস্তুর জন্য একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কিন্তু কনস্ট্যান্ট থাকে, এই জন্য আমরা সামেশনের বাইরে আইয়ের মানটাকে নিয়ে আসতে পারি। তাহলে ভেতরে থাকলো কি ডি থিতা ডিভাইড বাই ডিটি, যেটাকে আমরা ওমেগা লিখতে পারি, এবং এক্সট্রা থাকলো আমাদের এখানে ডি ওমেগা। খেয়াল করে দেখো তো আমাদের এখানে কৌণিক গতিশক্তি পরিবর্তনের কথা বলেছি, তার মানে অবশ্যই এখানে কৌণিক বেগেরও কি পরিবর্তন হবে। আমি ধরে নিলাম আমাদের এখানে আদি কৌণিক বেগ ছিল হচ্ছে কোনো একটা বস্তুতে ওমেগা আই, এবং টর্ক প্রয়োগের পর তার কৌণিক বেগটা পরিবর্তন হয়েছে ওমেগা এফ হিসেবে। তার মানে ওমেগা এফ হচ্ছে কি আমাদের ফাইনাল কৌণিক বেগ বা শেষ কৌণিক বেগ, ওমেগা আই মানে হচ্ছে আদি কৌণিক বেগ। তো এতটুকু সীমার মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কি আসে। আমাদের এখানে পরের লাইনটা আসবে হচ্ছে আই যা আছে তাই থাকবে, যেহেতু আমরা ওমেগা ডি ওমেগা পাচ্ছি এখানে, টোটালটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে সূত্র অনুসারে আসবে কি ওমেগা স্কোয়ার ডিভাইড বাই 2 আসবে। এবং এটা কিভাবে আসবে, এটা সম্পূর্ণভাবে ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে আসবে। দ্যাট মিনস ওমেগার উপর পাওয়ার আছে কি 1, তাহলে ওই 1-এর সাথে আমি 1 যোগ করে ওমেগা স্কোয়ার করবো, নিচেও আমি 2টা 1 যোগ করে 2 বানাবো। তাহলে আমাদের উর্ধ্বসীমা হচ্ছে ওমেগা এফ বা ফাইনাল কৌণিক বেগ, নিম্নসীমা হচ্ছে ইনিশিয়াল বা আদি কৌণিক বেগ। তো এখন আমরা এখানে 1 ডিভাইড বাই 2টাকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে হবে আমাদের 1 ডিভাইড বাই 2 ইন্টু আই, ভেতরে থাকবে কি ওমেগা স্কোয়ার। একবার আমরা ওমেগার মাধ্যমে বসাবো ওমেগা এফকে, এটা হবে ওমেগা এফ স্কোয়ার। এরপর আমরা ওমেগার মাধ্যমে বসাবো ওমেগা আইকে, এটা হবে ওমেগা আই স্কোয়ার। তো আলটিমেটলি আমি যদি এটাকে ভেঙে ফেলি তাহলে দেখতে পাচ্ছ হাফ ইন্টু আই ইন্টু ওমেগা এফ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু আই ইন্টু ওমেগা আই স্কোয়ার। তো তুমি কিন্তু অলরেডি পড়েছো যে কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর জন্য যে গতিশক্তি কাজ করে কৌণিক গতিশক্তি, সেটার মান হচ্ছে কি হাফ ইন্টু জড়তা ভ্রামক ইন্টু কৌণিক বেগের স্কোয়ার। তো তুমি যদি একটু মনে করে দেখো তাহলে দেখতে পাবে কোন একটা কৌণিক গতিশক্তির মান, আমি এটাকে কৌণিক গতিশক্তিকে ইয়ে ধরলাম, ওর মানটা কীরকম হয়, ওর মানটা হয় হচ্ছে হাফ ইন্টু যে বস্তুটা ঘুরছে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ওই বস্তুটার জড়তার ভ্রামক ইন্টু তার যে কৌণিক বেগটা আছে তার বর্গ। তো আমরা এখানেও কিন্তু সেম দুইটা টার্ম পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম টার্মটা কি বলছে, আমাদের প্রথম টার্মটা বলছে এটা হচ্ছে ওই বস্তুটার শেষ কৌণিক গতিশক্তি, যেটাকে আমরা কী হিসেবে প্রকাশ করতে পারি, কাইনেটিক এনার্জি অফ ফাইনাল হিসেবে প্রকাশ করতে পারি, মাইনাস দ্বিতীয়টাকে আমরা প্রকাশ করতে পারি ওই বস্তুটার আদি গতিশক্তি, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি অফ ইনিশিয়াল। এবং এই গতিশক্তিটা কিন্তু অবশ্যই অ্যাঙ্গুলার বা কৌণিক গতিশক্তি হতে হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির পরিবর্তন, যেটাকে আমরা ডেল অফ কেই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই বস্তুর উপর সম্পূর্ণ টর্ক দ্বারা কৃতকাজের যে মানটা সেটা হচ্ছে ওই বস্তুটার কৌণিক গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে প্রমাণ, এবং এটাতে তোমরা একটি স্টার সাইন দিয়ে রাখতে পারো যাতে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এটা অনেক বেশি কাজে আসে।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।